হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। আজ জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের আরো একটি সুন্দর ক্লাস তোমাদেরকে উপহার দিতে চলেছি। তো অবশ্যই আজকের ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে। কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়ে আজকের ক্লাসটি আলোচনা হবে। সো আজকের ক্লাসটিতে মডারেট থেকে হার্ড এবং ইজি সমস্ত ধরনের প্রশ্ন আছে। সো সকলে চেষ্টা করবে আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখার। আজকের ক্লাসটিতে যাওয়ার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তার সঙ্গে এই সমস্ত ভিডিওর ফ্রি লাইভ ক্লাস দেখতে আমাদের সঙ্গে থাকো এবং আমাদের TWS একাডেমি চ্যানেল, দ্য ওয়ে অফ সলিউশনের চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত হয়ে যাও সমস্ত ভিডিওর লিঙ্ক প্রথমেই পেতে। আচ্ছা, আজকের প্রথম প্রশ্নে আসবো, যেটা হচ্ছে শ্রীনগর শহরটি স্থাপন করেন কোন রাজা? শ্রীনগর শহর, এই যে শ্রীনগর শহরটি, এটা বর্তমানে অবস্থিত কোথায়? শ্রীনগর শহরটি অবস্থিত কোথায় বলো? এটা হচ্ছে জম্মু ও কাশ্মীরের প্রধান কার্যালয় শ্রীনগর বা রাজধানী কেন্দ্রশাসিত অঞ্চলে। এই শ্রীনগর শহরটি তোমার কোন নদীর তীরে অবস্থিত? বলে ফেলো সকলে। ঝিলম নদীর তীরে অবস্থিত শ্রীনগর। তো এই শ্রীনগর শহরটি স্থাপন করেন কোন রাজা? দেখো, আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি কোথা থেকে? কাশ্মীরের ইতিহাস জানতে পারি আমরা রাজতরঙ্গিনী থেকে। রাজতরঙ্গিনীর কে লেখক কে? রাজতরঙ্গিনী থেকে আমরা শ্রীনগর বা এই যে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে বিশেষভাবে জানতে পারি। তো রাজতরঙ্গিনীর লেখক হচ্ছে কি? কলহন। কলহান কর্তৃক এটা রচিত। তো এই রাজতরঙ্গ অনুসারে বলা হচ্ছে বা রাজতরঙ্গতে উল্লেখ করা হচ্ছে যে এই শ্রীনগর শহরটি কে স্থাপন করেছিল? সেটা হচ্ছে সম্রাট অশোক, তিনি স্থাপন করেন এই শ্রীনগর শহরটি। ওকে, নেক্সট প্রশ্নে আছি, যেটা হচ্ছে সৌরজগতের কোন দুই গ্রহের মধ্যবর্তী স্থানে অধিকাংশ গ্রহাণু বা গ্রহাণুপুঞ্জ অবস্থান করে? তো গ্রহ বা গ্রহাণুপুঞ্জ, ছোট ছোট অনেক ধরনের তোমার হচ্ছে গ্রহাণুপুঞ্জ অবস্থিত আছে সৌরজগতে। তার মধ্যে অধিকাংশ গ্রহাণুপুঞ্জ অবস্থান করে কোন দুই গ্রহের মাঝে? পৃথিবী ও মঙ্গল, পৃথিবী ও শুক্র, মঙ্গল ও বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুন কোথায় অবস্থান করে? বলে ফেলো। অ্যান্সার হবে কোথায়? এটা হচ্ছে মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি, এই দুই গ্রহের মাঝে অবস্থিত। নেক্সট হচ্ছে G20 এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে? G20 কয়েকটি দেশের G20-র ভিতরে তোমার 10টি, সরি, G20 যেটা তোমার হচ্ছে 21টি, বর্তমানে 21টি তোমার কান্ট্রি বা কান্ট্রি ইউনিয়নের একটা সম্মিলিত সংগঠন, যার মধ্যে বর্তমানে সম্প্রতি তোমার হচ্ছে এটা ইউরোপিয়ান ইউনিয়ন, সেটাও সংযুক্ত হয়েছে। সো এই জি টোয়েন্টিটা স্থাপিত হয় কবে বা G20 গঠন হয় কবে? গঠন হয়, এটা প্রথমে গঠন হয়েছিল G7 নামে, 7টি দেশ নিয়ে G7 নামে এটা গঠিত হয়েছিল, ঠিক আছে? তো এটা গঠিত হয়েছিল কখন? সেটা হচ্ছে 1999 এটা গঠিত হয় G20, বর্তমান যে G20 সেটি। তো এই G20-র প্রথম যে সম্মেলন, সেটা হোস্ট হয়েছিল কোথায়? দেখো, প্রথম এর সম্মেলন বা সামিট যেটা হোস্ট হয়েছিল সেটা হচ্ছে 2008 সালে এটার সামিট অনুষ্ঠিত হয়, প্রথম সামিট, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, ঠিক আছে? তো অ্যান্সার হবে এখানে কি? অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্রে এটার সামিট, প্রথম সামিটটি হয়েছিল। আর সম্প্রতি তোমার হচ্ছে যেটা 18তম G20 সামিট ছিল, সেটা কোথায় আয়োজিত হয়েছে? এটার আয়োজিত হয়েছে 2023 সালে, সম্প্রতি আয়োজিত হয়েছে ভারতে। কোথায়? 2023 সালে ভারতে G20 সামিট অনুষ্ঠিত হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটি সামিট যেটা অনুষ্ঠিত হবে, 19তম সামিট, যেটা পরের বছর পরের বছর বলতে এই বছরই 2024-এ G20-র আবার একটি সামিট, যেটা হবে ব্রাজিলে। জেনে রাখা ভালো,
ব্রাজিলে অনুষ্ঠিত হবে। ওকে, ব্রাজিলও একটা কিন্তু সদস্য কান্ট্রি জি20-র মধ্যে বিভিন্ন সদস্য কান্ট্রি আছে, ব্রাজিল, কানাডা, চায়না, জার্মানি, ইন্ডিয়া, সৌদি আরব, এরকম রাশিয়া মিলে, ইউনাইটেড স্টেটস সব মিলে এরকম কতগুলি কান্ট্রির একটা সম্মিলিত সংগঠন। নেক্সট হচ্ছে কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার প্রদান করেন? অ্যান্সার হবে কে? বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিলেন কে? দেখো এর পিছনে একটা লম্বা ইতিহাস আছে। এই ইতিহাসটা জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1764 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে আমরা বলে থাকি বক্সার যুদ্ধ। বক্সার যুদ্ধ, যেই যুদ্ধে এক পক্ষে ছিল তোমার হচ্ছে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, এবং আরেক দিকে ছিল দ্বিতীয় শাহ আলম সুজাউদ্দৌলা, এবং বাংলার শাসক ছিল তৎকালীন সময় বাংলার নবাব মীর কাসিম। তাদের একটা সম্মিলিত বাহিনী এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে বলা হয় বক্সার যুদ্ধ। এই বক্সার যুদ্ধে সম্মিলিত বাহিনীটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হেরে যায়। হেরে যাওয়ার পরে কি হয়, একটা সন্ধিতে স্বাক্ষর করতে তৎকালীন সময়ের যে মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম, তিনি বাধ্য হয়েছিলেন, যেটাকে আমরা বলে থাকি এলাহাবাদের সন্ধি। তাহলে এলাহাবাদের সন্ধিটা কবে স্বাক্ষরিত হয়? এলাহাবাদের সন্ধি যেটা স্বাক্ষরিত হয়েছিল 1765 সালে, এবং এই 1765 সালে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন দ্বিতীয় শাহ আলম। অ্যান্সার হবে এখানে অপশন ডি, দ্বিতীয় শাহ আলম। তো দ্বিতীয় শাহ আলম তিনি কিন্তু ইংরেজদেরকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিলেন। ওকে, নেক্সট দেখো, অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাকে কি বলে? অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসনটি হয় সেটাকে কি বলা হয়? সবাত শ্বসন, অবাত শ্বসন, বাষ্পমোচন, কোনোটিই নয়। অ্যান্সার হবে কি? অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন হয় সেটাকে কি বলে? অক্সিজেনের যে উপস্থিতিতে কোনো শ্বসন হয়ে থাকলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সবাত শ্বসন। সাধারণত সবাত শ্বসন হয়ে থাকে ক্লোরোফিল যুক্ত কোষগুলিতে সূর্যালোকের উপস্থিতিতে। সো এখান থেকে উদ্ভিদ তার খাদ্য উৎপাদন করে। কিন্তু অবাত শ্বসন হচ্ছে ঠিক এর উল্টো প্রকৃতি, যে ক্ষেত্রে অক্সিজেনের অনুপস্থিতি থাকে সেক্ষেত্রে এই শ্বসনটি হয়ে থাকে। অপশন বি সঠিক উত্তর হবে, অবাত শ্বসন হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। নেক্সট হচ্ছে, সংসদে সদস্য না হয়েও প্রধানমন্ত্রী কতদিন পদে নিযুক্ত থাকতে পারেন? আচ্ছা, সংসদের সদস্য নিযুক্ত না হয়েও তিনি কিন্তু প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হতে পারেন। আচ্ছা, এটা কতদিন পর্যন্ত তিনি থাকতে পারেন? আচ্ছা, একজন প্রধানমন্ত্রী বলতো কোন কক্ষ থেকে তিনি নির্বাচিত হন? লোকসভা নাকি রাজ্যসভা থেকে? এনিওয়ান? রাজ্যসভা না লোকসভা থেকে? দেখ, একজন প্রধানমন্ত্রী নিযুক্ত হতে গেলে তার কোন কক্ষের সদস্য হতে হবে? তার উভয় কক্ষের সদস্য হতে পারে সে। যে কোনো রাজ্যসভা থেকেও সে প্রধানমন্ত্রী নিযুক্ত হতে পারে, লোকসভা থেকেও হতে হবে। তো এই রাজ্যসভা বা লোকসভা সে যদি সদস্য না থাকে তবুও তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হতে পারেন, কিন্তু সেটা একটা লিমিটেড সময়ের জন্য, যেটা হচ্ছে 6 মাসের জন্য। 6 মাস পরে কিন্তু বা 6 মাসের মধ্যে তাকে এই লোকসভা বা রাজ্যসভার একটা সদস্য পদ তাকে অর্জন করতে হবে। যেভাবে সেটা অর্জন করা যায়, সেটা নির্বাচনের মাধ্যমে হোক বা রাজ্যসভার ভোটদানের মাধ্যমে হোক, তাকে নির্বাচিত হতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়বস্তু। নেক্সট হচ্ছে দেখো, ভারতের কেন্দ্রীয় আইনসভা গঠিত হয় কাদের নিয়ে? দেখো এক্ষুনি বলছিলাম, কেন্দ্রীয় আইনসভা কাদের নিয়ে গঠিত হয়? প্রধানমন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, রাজ্যসভা এবং লোকসভা। অ্যান্সার কি হবে? একদমই সঠিক এবং সহজ উত্তর যেটা, সেটা হচ্ছে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। এই তিনটেকে নিয়ে কেন্দ্রীয় আইনসভা, সংসদ, আমাদের সংসদ গঠিত হয়ে থাকে। নেক্সট হচ্ছে, কনিষ্কের প্রধানমন্ত্রীর নাম কি ছিল? অশ্ব ঘোষ, মাথুর, কুঞ্জলতা এবং বলা হচ্ছে নাগ সেন। অশ্ব ঘোষ তিনি
কনিষ্কের রাজসভায় ছিলেন, মাথুরও ছিলেন, নাগসেন ছিলেন, কুঞ্জলতাটা আমার জানা নেই। তো দেখো অশ্বঘোষ তিনি একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন, যিনি বুদ্ধ চরিত রচনা করেন, বুদ্ধ চরিত রচনা করেন অশ্বঘোষ। তেমনি নাগসেন যিনি ছিলেন একজন পণ্ডিত কনিষ্কের রাজসভায়। তারপর চরক ছিলেন, সুশ্রুত, নাগার্জুন, গুণাঢ্য, পতঞ্জলি সব ছিল কনিষ্কের রাজসভায়। ঠিক আছে, তো কনিষ্কের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে কি মাথুর। মাথুর হচ্ছে কনিষ্কের প্রধানমন্ত্রী ছিল। অপশন বি সঠিক উত্তর হবে। ওকে, নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে মহিলা শিক্ষার হার সর্বনিম্ন? মহিলা ফিমেল লিটারেসি রেট কোথায় সবচেয়ে লো? সবচেয়ে লোয়েস্ট ফিমেল লিটারেসি রেট কোথায়? অ্যান্সার হবে কোথায়? কেরল, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ। আচ্ছা, সাক্ষরতার হার, আচ্ছা সাক্ষরতা সম্পর্কে একটু সংক্ষেপে আমরা জেনে রাখি। ভারতের যদি সাক্ষরতার কথা বলা হয় কত? ভারতে সাক্ষরতা কত শতাংশ? বলে ফেলো। ভারতের সাক্ষরতা হচ্ছে অল টোটাল 74.04% হচ্ছে ভারতের সাক্ষরতার হার। এর মধ্যে কেরল রাজ্য হচ্ছে সর্বাধিক সাক্ষরতার হার কেরলে, আর সর্বনিম্ন হচ্ছে বিহারে। ওকে, তো দেখো 1 মিনিট। ওকে, তো এখানে কিন্তু একটু আলাদাভাবে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে মহিলা শিক্ষার হার। এটা তো আমরা দেখলাম অল টোটাল শিক্ষার হার, কিন্তু মহিলা শিক্ষার হার যদি বলা হয় সেক্ষেত্রেও সর্বাধিক পরিমাণে মহিলা শিক্ষার হার হচ্ছে কেরলেতে, এবং সবচেয়ে কম হচ্ছে রাজস্থান রাজ্যে সবচেয়ে মহিলা শিক্ষার হার কম। আর যদি সাধারণ শিক্ষার হার কম বলা হয় তাহলে হচ্ছে সব দিক থেকে, মহিলা পুরুষ সব দিক থেকে যদি শিক্ষার হার কম বলা হয় সেটা হচ্ছে বিহার রাজ্যে। ওকে, নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে তোমার, কে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত হয়েছিলেন? গুণরাজ খাঁ উপাধিতে কে ভূষিত হন? অ্যান্সার হবে কি? দেখো, বাংলায় একটা বংশ ছিল, গৌড়ের যে সুলতানি বংশরা ছিল তাদের মধ্যে প্রথম বংশ ছিল ইলিয়াস শাহী বংশ। সেই ইলিয়াস শাহী বংশের একজন শাসক ছিল যার নাম হচ্ছে রুকন উদ্দিন বরাকর শাহ। এনার নাম কেন বলছি এখানে বরাকর শাহ? কেন বলছি দেখো, এই রুকন উদ্দিন বরাকর শাহ নামটা মনে রাখো। এখানে দেখো গুণরাজ খাঁ উপাধিটি কার, তারপরে আমরা ফেরত আসি। দেখো, গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত হয়েছিলেন মালাধর বসু। মালাধর বসু ছিলেন বাংলার একজন তৎকালীন সময়ে মধ্যযুগের একজন লেখক, যিনি একটা কাব্য লেখেন যে কাব্যটা খুবই বিখ্যাত, যেটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করার জন্য এই রুকন উদ্দিন বরাকর শাহ, যিনি ছিলেন ইলিয়াস শাহী বংশের শাসক, তিনি মালাধর বসুকে একটা উপাধি দেন যেটার নাম ছিল গুণরাজ খাঁ। গুণরাজ খাঁ উপাধিটি তাহলে কে কাকে দিয়েছিল? রুকন উদ্দিন বরাকর শাহ এই মালাধর বসুকে। নেক্সট হচ্ছে আজকের হোমওয়ার্ক, তাঁতিয়া টোপির আসল নাম কি ছিল? সকলে কমেন্টে অ্যান্সার করে যাবে। তাঁতিয়া টোপি তিনি ছিলেন কি 1857 মহাবিদ্রোহের একজন অন্যতম নেতা। তো এই তাঁতিয়া টোপির আসল নামটা কি ছিল সকলে এটা কমেন্টে জানিয়ে যাবে আজকে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের প্রধান মৃত্তিকা হলো, পশ্চিমবঙ্গের প্রধান মৃত্তিকা কি? পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের মৃত্তিকা দেখা যায়। উত্তরে পার্বত্য অঞ্চলে পার্বত্য মৃত্তিকা, তরাই ডুয়ার্স অঞ্চলের মৃত্তিকা দেখা যায়। তোমার পশ্চিমে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের দিকে তোমার হচ্ছে ল্যাটেরাইট বা লোহিত মৃত্তিকা জাতীয় মৃত্তিকা দেখা যায়। সমভূমি অঞ্চলে তোমার হচ্ছে নদী মাতৃক যে অঞ্চল সেগুলোতে, গঙ্গার যে অঞ্চল সেখানে পলি মৃত্তিকা দেখা যায়। তারপরে হচ্ছে তোমার তিস্তা অববাহিকায় তোমার দেখা যায় এরকম পলি মৃত্তিকা যুক্ত অঞ্চল দেখা যায়। এবং সুন্দরবন অঞ্চল এবং যে দীঘা, পূর্ব মেদিনীপুর ওইসব অঞ্চলে কিন্তু তোমার দেখা যায়
উপকূলীয় মৃত্তিকা। তো এই পশ্চিমবঙ্গের প্রধান মৃত্তিকাটা কি? অ্যান্সার হবে এখানে পলি মৃত্তিকা সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায়। তুমি যদি দেখো পশ্চিমবঙ্গের যে গঙ্গা নদী অববাহিকা, খুবই বৃহৎ একটি অববাহিকা, গঙ্গা নদীর অববাহিকার দুই দিকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পলি মৃত্তিকা আছে। উপরে যদি দেখা যায় রায়ঢাক, তারপরে হচ্ছে তোমার কালজানি, তিস্তা, তোরসা, তাদের তোমার হচ্ছে যে অববাহিকা, সেখানে সব পলি মৃত্তিকা যুক্ত অঞ্চল দেখা যায়। নেক্সট প্রশ্নে আসি। মহাসমুদ্রকে নীল দেখায় কারণ কারণ এর উপর সূর্যালোক পড়ে প্রতিফলিত হয়। তারপরে বলা হচ্ছে তোমার প্রতিসৃত হয়, শোষিত হয়, বিক্ষিপ্ত হয়। কি কারণে মহাসমুদ্রকে নীল দেখায়? অ্যান্সার হবে কি মহাসমুদ্রকে নীল দেখায় কারণ এর উপরে আলো পড়ে বিক্ষেপিত হয় এবং আমাদের চোখে আসে, সেই কারণে আমরা এটাকে নীল দেখি। নেক্সট হচ্ছে ভারতের সংবিধান সংশোধনের ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত? ভারতের যে সংবিধান সংশোধনের পদ্ধতি সেটা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? খুবই ইজি এবং খুবই সহজ একটা প্রশ্ন। দেখো এই সংবিধান সংশোধন কত নং ধারা অনুসারে ভারতীয় সংবিধানকে সংশোধন করা যায়? 368 ধারা। সো এই যে সংবিধান সংশোধনের ধারণা সেটা গৃহীত হচ্ছে কোথা থেকে? এটা গৃহীত হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে। দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রকে থেকে প্রস্তাবনা, তারপরে মৌলিক অধিকারের মতো বিষয়বস্তুগুলো গৃহীত হয়েছে। কানাডা থেকে আমরা যদি দেখি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি ইত্যাদি গৃহীত হয়েছে। জার্মানি থেকে যে মৌলিক অধিকারগুলো রদ করা, যখন জরুরি অবস্থা চলে সেটা গৃহীত হয়েছে, এবং জরুরি অবস্থা ইত্যাদি গৃহীত হয়েছে জার্মানির তোমার সংবিধান থেকে। নেক্সট প্রশ্নে আসি। দেখো যেটা হচ্ছে কে ভারতের মাটিতে প্রথম মে দিবস পালন করেন? ভারতের মাটিতে মে দিবস কবে পালিত হয়েছিল? মে দিবস 1 মে, বা এটাকে আমরা বলি আন্তর্জাতিক শ্রমিক দিবস, তাই তো? আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটা 1 মে এই দিনে পালন করা হয়। তো মে দিবস এটা পালন করা হয়েছিল ভারতে কবে, কোথায় প্রথম? দেখো মে দিবস এটা পালন করা হয়েছিল ভারতে প্রথম মাদ্রাজে প্রথম পালন করা হয়। কে পালন করেছিল? এটা পালন করেছিল সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার। তিনি পালন করেছিলেন 1923 সালে। কবে? 1923 সালে মাদ্রাজের সিঙ্গারাভেল্লু চেট্টিয়ারের নেতৃত্বে মে দিবস পালন হয় প্রথম। নেক্সট হচ্ছে 20 হার্জ, 20 হার্জ এর কম কম্পাঙ্কের শব্দকে কি বলে? সুপারসনিক, আল্ট্রাসনিক, ইনফ্রাসনিক, নান। তো 20 হার্জের কম কম্পাঙ্ককে কি বলা হয়? কম্পাঙ্কের শব্দকে। মানুষের যে কান শ্রবণযোগ্য যে তোমার হচ্ছে শব্দর মাত্রা, সেটা হচ্ছে 20 হার্জ থেকে শুরু হয় এবং 20,000 হার্জের মধ্যে। হার্জের মধ্যে 20 থেকে 20,000 হার্জের মধ্যে যে শব্দ তরঙ্গ বা শব্দের কম্পাঙ্ক সেটা আমরা শুনতে পাই। এর উপরে যদি চলে যায় 20,000 এর উপরে, সেটাকে আমরা বলে থাকি কি? সেটাকে বলে থাকি আল্ট্রাসনিক। এটা হচ্ছে 20,000 এর উপরে, 20,000 হার্জের এটা উপরে, ঠিক আছে। আর ইনফ্রাসনিক এটা হচ্ছে 20 হার্জের কম কম্পাঙ্ক, যেটা প্রধানত মানুষ শুনতে পায় না, এবং আল্ট্রাসনিকও কিন্তু মানুষ শুনতে পায় না। আল্ট্রাসনিক তোমার শুনতে পায় প্রধানত যেমন হচ্ছে কুকুর, বাদুড় আর শুনতে পায়, বিড়াল, তারা কিন্তু এই আল্ট্রাসনিক শব্দটাকে শুনতে পায়, ঠিক আছে। এবং ইনফ্রাসনিক শব্দ এটা শুনতে পায় তোমার তিমি মাছ, ইনফ্রাসনিক শব্দ শুনতে পায়। নেক্সট দেখো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোন স্থানে অবস্থিত? সতীশ ধাওয়ান স্পেস সেন্টারটা কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এটা কোথায় অবস্থিত? সেটা হবে শ্রীহরিকোটাতে অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যেটা শ্রীহরিকোটাতে কোন রাজ্যে? অ্যান্সার করো সকলে। দেখো শ্রীহরিকোটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত শ্রীহরিকোটা।
আচ্ছা, এই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এখান থেকে উল্লেখযোগ্য কয়েকটি তোমার এটা প্রতিষ্ঠা হয়েছিল 1971 এটা স্থাপন হয়, এবং এখান থেকে উল্লেখযোগ্য যেমন এই কয়েকদিন আগে তোমার হচ্ছে চন্দ্রযান 3 সেটাকে লঞ্চ করা হয়। কবে বলো তো চন্দ্রযান 3 লঞ্চ হয়েছিল? আদিত্য L1 এটাকেও লঞ্চ করা হয়েছিল। আদিত্য L1 লঞ্চ করা হয় এখান থেকে। তো দেখো ওই চন্দ্রযান এটা লঞ্চ করা হয়েছিল কবে? 14ই জুলাই। জেনে রাখা খুবই ইম্পর্টেন্ট, 2023 জেনে রাখো সকলে। এবং আদিত্য L1 এটাকে লঞ্চ করা হয় কবে? ভারতের প্রথম সূর্য অভিযান আদিত্য L1 যেটাকে লঞ্চ করা হয়েছিল 2 সেপ্টেম্বর, 2রা সেপ্টেম্বর 2023। দুটো ইম্পর্টেন্ট এই বছরে কিন্তু ভারতের মিশন চন্দ্রযান এবং সূর্য মিশন হয়েছিল। নেক্সট হচ্ছে দুন শব্দের অর্থ হলো কি? দুন শব্দের অর্থ কি? দুন সাধারণত কি? দুন শব্দের অর্থ হচ্ছে অনুদৈর্ঘ্য উপত্যকা। দুনগুলো কোথায় অবস্থিত? দেরাদুন, তারপরে বিভিন্ন দুন আছে না এরকম, যেগুলো হচ্ছে উপত্যকা, অনুদৈর্ঘ্য উপত্যকা। দেরাদুন এগুলো কোথায় অবস্থিত? শিবালিক হিমালয়ে অবস্থিত, উত্তরাখণ্ডের মধ্যে। নেক্সট হচ্ছে দেখো সুলতানি যুগের বিভিন্ন প্রাদেশিক প্রশাসনিক প্রধানকে কি বলা হতো? সুলতানি যুগে বিভিন্ন দপ্তরকে বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা হতো। সুলতানি যুগে কেন্দ্রীয় দপ্তরে তোমার হচ্ছে সেই উজির বা আমরা বিভিন্ন রকম কাজী ইত্যাদি কিন্তু বিভিন্ন পদ আমরা দেখতে পেতাম, যেখানে এই যে সুলতানি যুগে প্রাদেশিক যিনি প্রধান হতেন তাকে প্রধানত বলা হতো তোমার হচ্ছে আমির বলা হতো, কিন্তু এখানে আমির অপশানে নেই, এটা অবশ্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আর ওয়ালি এখানে সঠিক উত্তর হবে। ওয়ালি অ্যাকচুয়ালি বলা হতো প্রাদেশিক প্রশাসনিক প্রধান বা যিনি রাজস্ব সংগ্রহ করতেন। ইনি ওয়ালি বলতে বোঝানো হয় রাজস্ব সংগ্রাহক, যিনি হচ্ছেন প্রাদেশিক রাজস্ব সংগ্রাহককে বলা হয়ে থাকে কি? সেটা হচ্ছে ওয়ালি বা মুক্তি, ঠিক আছে, বলা হয়। নেক্সট দেখো যেটা হচ্ছে স্থলজ সবুজ উদ্ভিদের পাতা দ্বারা প্রাপ্ত সৌরশক্তির কত শতাংশ খাদ্য শক্তিতে রূপান্তরিত হয়? অ্যান্সার কি হবে? সৌরশক্তির কত শতাংশ খাদ্যতে রূপান্তরিত হয়? বলে ফেলো সকলে। অ্যান্সার হবে কত শতাংশ? সেটা হচ্ছে 1% হচ্ছে সূর্যের যে 100% শক্তি পাতায় এসে পড়ে তার থেকে 1% মাত্র কিন্তু খাদ্যতে রূপান্তরিত হয়। নেক্সট হচ্ছে বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? বিরজু মহারাজ সম্প্রতি 2022 সালে তিনি প্রয়াত হয়েছিলেন। বিরজু মহারাজ বলিউডের সঙ্গে যুক্ত ছিলেন। উল্লেখযোগ্য কিছু সিনেমা শতরঞ্জ কি খিলাড়ি, দেবদাস, বাজিরাও মাস্তানির মতো উল্লেখযোগ্য সিনেমাতে তিনি কোরিওগ্রাফির কাজ করেছেন, ঠিক আছে। তো এই বিরজু মহারাজ তিনি প্রয়াত হয়েছিলেন বললাম এক্ষুনি 2022-এ। তো এই বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? বিভিন্ন নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গদের নাম নিয়ে আসা একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব, এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। দেখো বিরজু মহারাজ যুক্ত ছিলেন কত্থক নৃত্যের সঙ্গে। কত্থক নৃত্য উত্তর ভারতে বিশেষভাবে প্রচলিত, এই কত্থক নৃত্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ওকে, নেক্সট হচ্ছে দেখো আমাদের TWS একাডেমি অ্যাপ যদি ডাউনলোড না করে থাকো অবশ্যই আজই ডাউনলোড করো, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। তাছাড়া যদি চাও তাহলে আমাদের ওয়েবসাইট আছে এবং অ্যাপ স্টোরেও অ্যাভেলেবেল আছে অ্যাপটি। আর এখানে তোমরা যদি ভর্তি হতে ইচ্ছুক হও আমাদের পেইড কোর্সেসের ভিতরে চলে যাবে, সেখানে বিভিন্ন ব্যাচ অনগোয়িং ব্যাচ চলছে, সেখানে অবশ্যই যুক্ত হওয়ার চেষ্টা করবে। বিভিন্ন টিচারদের দ্বারা সেখানে অভিজ্ঞতা সম্পন্ন ক্লাস করানো হচ্ছে, সোম থেকে শনি প্রতিদিন লাইভ ক্লাস। একদিন আসো, আমি তো ফেস না দেখে এই ক্লাস করে দিচ্ছি, ফেস দেখিয়ে সেখানে ক্লাস হবে আর ফুল জোশে ক্লাস হবে। সো
চলে আসো সকলে, প্রতিটা ব্যাচে সম্পূর্ণ একদমই এই সমস্ত ফিচার্স গুলো আছে, পিডিএফ নোটস ইত্যাদি প্রভৃতি আছে। তো সকলে ট্রাই করো ভর্তি হওয়ার আমাদের টিডব্লিউএস একাডেমিতে সেরা প্রস্তুতি নিতে। লিমিটেড অফার আছে, সকলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাব, তো সময় নষ্ট না করে যুক্ত হয়ে যাও। আচ্ছা, আমাদের একটা নতুন ব্যাচ লঞ্চ হয়েছে, এএনএম জেএনএম এর ব্যাচ। তোমরা জানো এএনএম জেএনএম পরীক্ষাটা কি, যারা ভর্তি হতে ইচ্ছুক বা এটার যারা প্রিপারেশন নিচ্ছ তারা ভর্তি হতে পারো। 22 জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে এবং এটা তোমার হচ্ছে 1540 টাকা মাত্র প্রাইস, এটার 65% অফার চলছে, লিমিটেড অফার। সো টাইম থাকতে সকলে যুক্ত হয়ে যাও। আমি আবার প্রশ্নে ফেরত আসবো, যেটা হচ্ছে প্রথম বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? প্রথম যে বসুন্ধরা সম্মেলন সেটা কবে অনুষ্ঠিত হয়েছিল? দেখো, বসুন্ধরা সম্মেলন একটা জাতিসংঘ কর্তৃক আয়োজিত ছিল, একটা পরিবেশ উন্নয়ন, তোমার পরিবেশ সংক্রান্ত সম্মেলন, যেটা অনুষ্ঠিত হয়েছিল কবে? এটা হচ্ছে 1992-তে। আচ্ছা, এটা এখান থেকে একটা প্রশ্ন আসে, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। ব্রাজিলের কোন শহরে? ব্রাজিলের রিও ডি জেনেরিতো। রিও ডি জেনেরিওতে। নেক্সট দেখো, কোন রাজ্যের আন্তর্জাতিক সীমানা সর্বাধিক? কোন রাজ্যের আন্তর্জাতিক সীমানা সর্বাধিক? বলে ফেলো সকলে। ভারতের কোন রাজ্যের আন্তর্জাতিক সীমানা সর্বাধিক? উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ। আন্তর্জাতিক সীমানা সর্বাধিক কোন রাজ্যে? সেটা হচ্ছে তোমার এই বাংলাদেশের। এটা আমরা জানি। কোন দেশের সঙ্গে আছে বলো তো পশ্চিমবঙ্গের তোমার আন্তর্জাতিক সীমানা সর্বাধিক? বাংলাদেশের সাথে সর্বাধিক সীমানা ভাগ করে, যেমন হচ্ছে তোমার বাংলাদেশের সঙ্গে প্রায় 2216 তোমার কিমি মতো এরকম তোমার সীমানা ভাগ করে। তারপর ভুটানের সঙ্গে সীমানা ভাগ করে, তারপরে এবং আরো তোমার নেপালের সঙ্গে সীমানা ভাগ করে। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, বিশ্বের কঠিনতম পদার্থ হলো কোনটি? বিশ্বের কঠিনতম পদার্থ প্লাটিনিয়াম, হীরক, কোয়ার্টজাইট, সোনা। সঠিক উত্তর হবে হীরক, অধাতু অবশ্য হীরক। বিশ্বের কঠিনতম পদার্থ, কার্বনের একটা রূপভেদ। নেক্সট দেখো, আহ হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে আরোহণ করেছিলেন, থানেশ্বরের পুষ্যবতী বংশের যিনি শ্রেষ্ঠ শাসক ছিলেন। তো হর্ষবর্ধনের একজন সভাকবি ছিলেন কে? রবিকীর্তি, বাণভট্ট, বিষ্ণু শর্মা, কলহন। অ্যান্সার হবে কে? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন এখানে সঠিক উত্তর হবে বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। আচ্ছা, বাণভট্ট কর্তৃক রচিত গ্রন্থগুলি কি কি ছিল? একটা ছিল কদম্বরী গ্রন্থ তিনি লিখেছিলেন, আরেকটি হচ্ছে বিখ্যাত তার, যেখান থেকে আমরা হর্ষবর্ধনের কার্যকাল বা হর্ষবর্ধনের রাজত্ব সম্পর্কে জানতে পারি, যেটা হচ্ছে হর্ষচরিত। যাদের ক্লাসটি ভালো লাগছে সকলকে বলবো ক্লাসে একটা লাইক করে দাও, ওকে। নেক্সট প্রশ্নে আসি, যেটা হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলে প্রধানত আমরা পাঁচটি স্তরকে ভাগ করি। একটি হচ্ছে সবচেয়ে কাছের স্তর, যেটাকে আমরা বলে থাকি ট্রোপোস্ফিয়ার, এখানে নেই ট্রোপোস্ফিয়ার। তারপরে স্ট্রাটোস্ফিয়ার, যেখানে ওজোন স্তরের উপস্থিতি থাকে 12 থেকে 50 কিমির মধ্যে, এবং যেটাকে আমরা শান্ত মণ্ডলও বলে থাকি। তারপর মেসোস্ফিয়ার থাকে, আয়োনোস্ফিয়ার বা এটাকে থার্মোস্ফিয়ারও বলা হয়, এবং এক্সোস্ফিয়ার আছে। ঠিক আছে, তো বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? সেটা হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ারকে বলা হয় শীতলতম স্তর। আচ্ছা, সবচেয়ে উষ্ণতম স্তর সেটা মনে রাখবে আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, এটা হচ্ছে উষ্ণতম। উষ্ণতম, এই কারণে এটাকে থার্মোস্ফিয়ারও বলা হয়। নেক্সট হচ্ছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তর কোথায়? ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তরটা কোথায়? মুম্বাই, দেরাদুন, দিল্লি, ভোপাল। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এটা 1952 সালে স্থাপিত হয়েছিল। স্থাপিত হয় এবং এটা সদর দপ্তর কোথায়? অ্যান্সার হবে এটা সদর দপ্তর মুম্বাইতে, অপশন এ সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে বলে পিত বিন্দু, ব্লাইন্ড স্পট, ফোবিয়া, ক্ষয়িষ্ণু বিন্দু। কি বলা হয় রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলন স্থানকে? অ্যান্সার হবে কি
রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে বলা হয় ব্লাইন্ড স্পট। কি হবে? ব্লাইন্ড স্পট। নেক্সট হচ্ছে হাসান গাঙ্গু বাহমনি সাম্রাজ্যকে কয়টি তরফে বিভক্ত করেছিলেন? আচ্ছা, হাসান গাঙ্গু বা একে আমরা তার প্রকৃত যেটা নাম হচ্ছে হাসান গাঙ্গু, এবং তাকে আমরা আলাউদ্দিন হাসান বাহমন শাহ নামেও জানি, যিনি ছিলেন বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। তো এই বাহমনি সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করে এট ফার্স্ট তিনি কি করেন, দৌলতাবাদ থেকে তার রাজধানী স্থানান্তর করে গুলবর্গা করেন। সেখান থেকে তিনি তার যে প্রদেশ সেটাকে শাসন কার্য পরিচালনার জন্য প্রধানত কয়েকটি প্রদেশে বিভক্ত করেন, যেটাকে আমরা তরফ বলে থাকি। তরফ যে বা প্রদেশ একই বিষয়। তো সঠিক উত্তর হবে এখানে 4টি তরফে তিনি বিভক্ত করেছিলেন। একটা ছিল গুলবর্গা, যেটা তার রাজধানী হয়। তারপরে ছিল দৌলতাবাদ, আর ছিল বেরার ও বিদর। এই 4টি ভাগে তিনি ভাগ করেছিলেন তার সাম্রাজ্যকে। নেক্সট হচ্ছে দারুচিনির দ্বীপ বলা হয় কোন দেশকে? দারুচিনির দ্বীপ নামে পরিচিত কোন দেশটি? দারুচিনির দ্বীপ নামে পরিচিত আমাদেরই প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র, যেটাকে আমরা বলে থাকি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হচ্ছে দারুচিনির দ্বীপ নামে পরিচিত। নেক্সট হচ্ছে কোন আলোর বিক্ষেপণ কম? কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম? দেখো, আলোর বিক্ষেপণ তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিন্তু নির্ভর করে। তরঙ্গ দৈর্ঘ্যের থেকে এটা হচ্ছে তোমার ব্যস্ত অনুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে বিক্ষেপণ কম হয়। ওকে, তো দেখো সঠিক উত্তর কি হবে এখানে? কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি? অ্যান্সার হবে কি? সেটা হচ্ছে লাল আলোর বিক্ষেপণ কম হয়। আচ্ছা, সবচেয়ে বেশি বিক্ষেপণ হয় কার? বেগুনি আলোর, কারণ বেগুনি আলোর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম, ওই কারণে হচ্ছে বেগুনি আলোর বিক্ষেপণ বেশি, সর্বাধিক। আচ্ছা, কিছু প্রশ্ন নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম তোমাদের সঙ্গে। অবশ্যই আশা করব তোমাদের ভালো লাগলো। ভালো লেগে থাকলে ক্লাসে একটা লাইক করে দেবে। আর বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিতে আমাদের TWS একাডেমি অ্যাপটিকে তোমরা চেক আউট করো। সেখানে তোমাদেরকে বিভিন্ন স্যারেদের দ্বারা, অভিজ্ঞ টিচারদের দ্বারা, অভিজ্ঞতা সম্পন্ন টিচারদের দ্বারা সেখানে প্রতিদিন ক্লাস করানো হচ্ছে। অবশ্যই যুক্ত হও, টাইম নষ্ট না করে। স্বল্প কয়েকদিন আছে তোমাদের পরীক্ষার, তো আজই চেক করো আমাদের TWS একাডেমি অ্যাপ এবং সেখানে তোমার নাম এনরোল করো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা।